রশন কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে স্বাগতম। আমরা আমরা গত রোববার আমরা কোষ অর্থাৎ সেলের ক্লাস করেছিলাম। আজকে আমরা টিস্যু অর্থাৎ কলার ক্লাস করব। তো একটা মাত্র ভিডিওতে কিন্তু আমরা এটা কভার করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা আগের ক্লাসটি করোনি অবশ্যই দেখে রাখবে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, আমরা আগের ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম সেল। দেখো, সেল মানে কি, যে আমাদের কোষ ছিল, কোষ প্রথম আবিষ্কার করেছিল কি, আমাদের কোষ প্রথম আবিষ্কার করেছিল হলো রবার্ট হুক। তিনি মৃত কোষ আবিষ্কার করেছিল, আমরা পড়েছিলাম। এবং জীবিত কোষ আবিষ্কার করেছিল লিওন হক। দেখো, কোষ হলো জীবদের গঠনগত এবং কার্যগত একক কি কোষ। এবার দেখো, এই টিস্যু কিন্তু আলাদা কিছু নয়। টিস্যু হলো এই বিভিন্ন কোষগুলি যুক্ত হয়ে কিন্তু আমাদের টিস্যু হয়েছে, ঠিক আছে। মানে অনেকগুলি কোষ মিলে কি হচ্ছে, একটা টিস্যু হচ্ছে, বা বাংলায় যেটাকে আমরা বলি কলা। ওকে, দেখো, যদি আমরা টিস্যু বা কলার সংজ্ঞা বলি, তাহলে কি একই উৎস থেকে সৃষ্ট, দেখো একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পূর্ণকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষ গুচ্ছকে কিন্তু টিস্যু বলা হয়। তাহলে টিস্যু অ্যাকচুয়ালি কি, অনেকগুলি কোষের একসঙ্গে কে আমরা কি বলছি, টিস্যু বলছি। মানে টিস্যু মানে হলো আমাদের টিস্যু হলো কোষ গুচ্ছ। ওকে, উৎপত্তিগতভাবে একই প্রকার অথবা একাধিক ধরনের কিছু কোষ সমষ্টি যারা একই স্থানে অবস্থান করে, এদের সাধারণ কাজে নিয়োজিত থাকে, তাদেরকে আমরা টিস্যু বা কলা বলি। ওকে, এই টিস্যু বা কলার অনেকগুলি কাজ রয়েছে। এবার চলো, এখানে দেখো, তোমরা কিন্তু এখানে দেখো টিস্যুর ছবি কিন্তু এখানে দেখতে পাচ্ছ। দেখো, এটা আমাদের পাকস্থলী রয়েছে। দেখো, পাকস্থলী কিন্তু এইখানে কি রয়েছে, দেখো এই বিভিন্ন টিস্যু রয়েছে। দেখো, এটাকে আমাদের কিন্তু বড় করে দেখানো হয়েছে। ওকে, আমরা আগেও জানবো। দেখো, টিস্যুকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করছি। একটা হলো উদ্ভিদ কলা আর একটা হলো প্রাণী কলা। ওকে, প্ল্যানেট টিস্যু আর একটা হলো অ্যানিমেল টিস্যু। ওকে, উদ্ভিদ কলা আর প্রাণী কলা। এবার উদ্ভিদ কলার মধ্যে আমরা কি কি জানবো, যেমন জাইলেম কলা আছে, ফোলেম কলা আছে, তোমরা আগেও পড়েছো। যেমন আমাদের ফোলেম কলা কি, যে খাদ্য উৎপন্ন হচ্ছে সেটা সারা দেহে পৌঁছে দেয়। আর জাইলেম কলা কি, যে খনিজ লবণ মাটি থেকে সঞ্চয় করে পৌঁছে দেয়, সেটা হলো জাইলেম কলার কাজ। টোটালি আমরা জানবো। এবং প্রাণী কলার মধ্যে চোখ কলা আছে, স্নায়ু কলা আছে, প্রত্যেকটা আমরা পড়বো। দেখো, প্রথমে আমরা উদ্ভিদ কলায় আসি, বা উদ্ভিদ টিস্যু। দেখো, উদ্ভিদ কলাকে আমরা ফার্স্ট দুটো ভাগে ভাগ করছি, একটা ভাজক কলা আর একটা হলো স্থায়ী কলা বা স্থায়ী টিস্যু। ওকে, টিস্যু এটা তোমার ইংলিশে নাম রয়েছে, বাংলায় কি বলা হয়, কলা। একটা উদ্ভিদ কলাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা ভাজক কলা, একটা স্থায়ী কলা। ওকে, দেখো, এই যে স্থায়ী কলা, এখানে একটা জিনিস মনে রাখবে, এই স্থায়ী কলা কিন্তু ভাজক কলা থেকেই তোমার তৈরি হচ্ছে। ওকে, এই ভাজক কলাগুলি যখন তোমার অনেকগুলি কাজ করার পর যখন এই স্থায়ী কলা হয়ে যাবে, তখন কিন্তু সেটা আর সচল থাকবে না, সেটা অচল হয়ে যাবে। ওকে, মনে রাখবে যে স্থায়ী কলা ভাজক কলা থেকে সৃষ্টি। এবার দেখো, স্থায়ী কলাকে আবার আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করছি, একটা সরল স্থায়ী কলা আর একটা জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলাকে আবার তিনটে ভাগে ভাগ করছি, একটা প্যারেনকাইমা আর একটা কোলেনকাইমা, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, আমরা জানবো। একটা হলো স্ক্যালেনকাইমা। ওকে, আর জটিল কলাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা জাইলেম কলা, একটা ফোলেম কলা। দেখো, প্রথমে আসি ভাজক কলা বা ভাজক টিস্যু। দেখো, ভাজক কলাগুলির যে বৈশিষ্ট্যগুলি আছে, 1 নম্বর, ভাজক টিস্যুর কোষগুলিতে জীবিত ও অপেক্ষাকৃত ছোট হবে। মানে ভাজক টিস্যুর যে কোষগুলি রয়েছে সেটা জীবিত হবে এবং অপেক্ষাকৃত ছোট হবে। তারপরে 2 নম্বর রয়েছে, কোষের নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড় এবং সাইটোপ্লাজম ঘন হয়ে থাকে। আর কি রয়েছে, এই টিস্যুর কোষগুলিতে সেলুলোজ দিয়ে পাতলা, এই দেখো, এই টিস্যুর কোষগুলিতে সেলুলোজ দিয়ে তৈরি পাতলা কোষ প্রাচীর থাকে। ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর কিন্তু থাকে না। এই কোষগুলি সাধারণ আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা সরজভুকাশে হয়। ওকে, ওকে, পঞ্চভুজ বা সরভুজ টাইপের হয়। 6 নম্বর হচ্ছে, কোষগুলি ঘন সন্নিবিষ্ট হয়, এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। ওকে, কোষগুলি ঘন হওয়ার জন্য এদের যে ডিফারেন্স, এই আন্তঃকোষীয় ফাঁকগুলি কিন্তু থাকে না। এবার এর কাজ কি রয়েছে, দেখো, ভাজক কলার কাজ রয়েছে ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে কিন্তু বৃদ্ধি করে। আর ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয়। ওকে, তোমাদের একটু আগেই বললাম যে স্থায়ী কলা কিন্তু ভাজক কলা থেকেই তোমার তৈরি হয়। আর এই ভাজক কলা হলো উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধিতে তোমার কিন্তু সাহায্য করে। যেমন যদি আমরা বলি অগ্রস্থ ভাজক কলা কিন্তু উদ্ভিদের যে লম্বালম্বি যে বৃদ্ধি, এটাতে কিন্তু সাহায্য করে। আর পার্শ্বস্থ ভাজক কলা, মনে করো একটা কাণ্ড রয়েছে, এটা কতটা চওড়া হবে, এটা কিন্তু পার্শ্বস্থ ভাজক কলার উপর কিন্তু নির্ভর করছে। ওকে, 3 নম্বর রয়েছে, ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে ক্ষতস্থানও পূরণ করে। ওকে, এই তিনটে কিন্তু ভাজক কলার কাজ।
ওকে, তাহলে এই যে আমাদের দৈর্ঘ্য এবং বৃদ্ধি যেটা নিয়ন্ত্রণ করছে সেটা হলো আমাদের অগ্রস্থ ভাজক কলা, আর পার্শ্বস্থ ভাজক কলা কি উদ্ভিদ কতটা চওড়া হবে কতটা মোটা হবে সেটা হলো আমাদের পার্শ্বস্থ ভাজক কলা কিন্তু নিয়ন্ত্রণ করে। আর আরেকটা ভাজক কলা রয়েছে যেটা হলো তোমাদের ক্ষতস্থান কিন্তু পূরণ করে। এই তিনটে কিন্তু ভাজক কলার কাজ গেল। তারপরে আসি স্থায়ী কলা। দেখো স্থায়ী কলা কাকে বলছে? উদ্ভিদের ভাজক টিস্যু যখন পূর্ণাঙ্গভাবে গঠিত হয়ে উদ্ভিদের নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে অবস্থান নেয় এবং আর বিভাজিত হয় না, তখন তাকে স্থায়ী টিস্যু বলি। এই টিস্যুর কোষগুলি পূর্ণভাবে বিকশিত এবং সঠিক আকার আকৃতি বিশিষ্ট। ওকে, ভাজক কলা থেকে কিন্তু তোমার এই স্থায়ী কলার কিন্তু তৈরি হচ্ছে। বৈশিষ্ট্য কি আছে স্থায়ী কলার? বৈশিষ্ট্যগুলি দেখো, 1 নম্বর, স্থায়ী কলার কোষগুলিতে প্রাচীর অপেক্ষাকৃত স্থূল এবং বেশ পুরু হয়। কোষ গহ্বর অপেক্ষাকৃত বড় হয়। এই কোষের নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট এবং সেটি কোষের এক পাশে অবস্থান করে। আর 4 নম্বর পয়েন্টে রয়েছে স্থায়ী কলার কোষ প্রাচীরের নানা নকশা দেখা যায়। পরবর্তীতে আমরা যেটা দেখছিলাম যে স্থায়ী কলাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা সহজ স্থায়ী কলা, একটা জটিল স্থায়ী কলা। ওকে, এই পরিবহন ও পরিচালনায় অংশগ্রহণ করাই কিন্তু স্থায়ী কলার প্রধান কাজ। চলো, এই যে ডেফিনেশনটা এটা কিন্তু আমরা আগেও দেখলাম যে আমাদের স্থায়ী কলা, এই স্থায়ী কলাকে দুটো ভাগে ভাগ করছে, একটা সহজ স্থায়ী কলা, একটা জটিল স্থায়ী কলা। এবার আমরা ফার্স্ট সহজ স্থায়ী কলার এই ভাগগুলো দেখবো এবং জটিল স্থায়ী কলা ভাগগুলো দেখবো। দেখো প্রথমে দেখো এই যে আমাদের সরল স্থায়ী কলা রয়েছে, এটার প্রথমে কি আছে? প্যারেনকাইমা আছে, তারপরে কোলেনকাইমা, তারপরে স্ক্যালেনকাইমা। ওকে, তাহলে প্রথমে আসি প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা টিস্যু কি? প্যারেনকাইমা টিস্যু বা প্যারেনকাইমা কলা হলো উদ্ভিদের সব অংশেই এই কোষ পাওয়া যায়। ওকে, এই কোষগুলি পাওয়া যায়। এই টিস্যুর কোষগুলি জীবিত, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রোটোপ্লাজম দিয়ে কিন্তু পূর্ণ। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে। কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ কি? দেহ গঠন, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য পরিবহন করা। তাহলে এই প্যারেনকাইমা টিস্যুর কাজগুলি কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়, যে খাদ্য গঠন করা, মানে দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, কোন টিস্যুর কাজ? প্যারেনকাইমা টিস্যু। বোঝা গেল? এবং পরিবহনও কিন্তু এর সঙ্গে যুক্ত আছে। এখানে তাহলে আমরা প্যারেনকাইমার টিস্যু কিন্তু ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু আন্তঃকোষীয় কিন্তু ফাঁক রয়েছে। নেক্সট আসো কোলেনকাইমা টিস্যু। দেখো কোলেনকাইমা টিস্যু, এটা মনে রাখবে, উদ্ভিদের কিন্তু যে নমনীয়তা মানে যে ফ্লেক্সিবল, এটা কিন্তু আমাদের কোলেনকাইমা টিস্যু কিন্তু নিয়ন্ত্রণ করে। ওকে, দেখো কোলেনকাইমা টিস্যুর মধ্যে আমরা কি কি জানবো? কোলেনকাইমা হলো অপর এক ধরনের স্থায়ী কলা যা উদ্ভিদের দেহের নমনীয়তা বজায় রাখার জন্য। একে আমরা আবার যান্ত্রিক সহায়তা কে প্রদান করে বলো তো? তাহলে এই কোলেনকাইমা টিস্যুই কিনতে হবে। যান্ত্রিক সহায়তা মানে কি? যে নমনীয়তা, সেটা কিন্তু এই কোলেনকাইমা কিন্তু প্রদান করছে। এটা মনে রাখবে। এটি উদ্ভিদের বিভিন্ন অংশকে, যেমন আক্রোশ এবং লতানো উদ্ভিদের কাণ্ড না ভেঙে গিয়ে প্রয়োজন মতো বাঁকাতে সাহায্য করে বা যান্ত্রিক সহায়তা প্রদান করে। এই কলা উদ্ভিদকে যান্ত্রিক সহায়তাও প্রদান করে। ওকে, পত্রবিন্দুর ত্বকের নিচে আমরা এই কলা দেখতে পাই। এই কলার কোষগুলি সজীব, লম্বাটে এবং অসমভাবে স্থূল প্রাচীরযুক্ত। এর মধ্যে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হলো এই কলার কাজ কি? এই কলা উদ্ভিদের নমনীয়তা প্রদান করে এবং যান্ত্রিক সহায়তাও কিন্তু প্রদান করে, এটাও কিন্তু প্রশ্নে থাকে। ওকে, এবং উদ্ভিদের মানে যদি না ভেঙে গিয়ে তোমার দেখো উদ্ভিদের না ভেঙে গিয়ে প্রয়োজন মতো বাঁকাতে সাহায্য করে এই কোলেনকাইমা টিস্যু, বা এটি যান্ত্রিক সহায়তা কিন্তু প্রদান করছে। এরপরে আসে স্ক্যালেনকাইমা টিস্যু। এটার মধ্যে আমরা কি কি পড়বো? এটার মধ্যে আমরা পড়বো ক্যালেনকাইমা হলো আরেকটি তোমার স্থায়ী কলা। এই কলা উদ্ভিদকে অনমনীয় এবং দৃঢ় থাকতে সাহায্য করে। এবং নারকেলের যে আমরা ছিবড়া দেখতে পারি বা নারকেলের খোসা, সেটা কিন্তু এই কলা দ্বারা কিন্তু গঠিত। এই কলার কোষগুলি মৃত কোষ হয়। ওকে, এই কোষগুলি কী হয়? মৃত কোষ হয়। দেখো লিগনিনের উপস্থিতির জন্য এই কোষ প্রাচীর মাঝে মাঝে স্থূল হয় এবং তাই কোষগুলিকে লম্বাটে ও সরু দেখায়। তাহলে এই কলায় কিন্তু আমরা লিগনিনের উপস্থিতি কিন্তু দেখতে পাই। দেখো এই কোষ প্রাচীর এতটাই স্থূল হয় যে কোষগুলির ভিতরে কোনো ফাঁকা স্থান কিন্তু থাকে না। এইসব কলা উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডিলকে ঘিরে, তারপরে পাতার শিরার উপশিরা এবং বীজ ও বাদামের শক্ত আবরণীতে অবস্থান করে এবং উদ্ভিদের অঙ্গগুলিকে কিন্তু দৃঢ়তা প্রদান করে। তাহলে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে কোন কলা? এটা হবে তোমার উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে কিন্তু স্ক্যালেনকাইমা কিন্তু টিস্যু বা স্ক্যালেনকাইমা কলা। এবং এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নারকেলের খোসায় কিন্তু এই টিস্যু কিন্তু পাওয়া যায়। এরপরে আসি জটিল কলা। ওকে, জটিল কলাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা জাইলেম, একটা ফোলেম।
চলো জাইলেম এবং ফ্লোয়েম সম্বন্ধে জেনে নিই। এই দুটোই কিন্তু উদ্ভিদের কিন্তু সংবহন কলা। এর কাজ কি দেখো, জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত জল পাতায় যায় এবং ফ্লোয়েমের দ্বারা পাতায় উৎপন্ন যে খাদ্য রয়েছে সেটা কিন্তু সারা দেহে পরিবাহিত হয়। সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের সংবহন পথ। তো জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু উদ্ভিদের সংবহন কলা। জাইলেমের প্রধান উপাদান কি রয়েছে, ট্যাকিয়া রয়েছে ও ট্র্যাকিড রয়েছে, এবং ফ্লোয়েমের যে প্রধান উপাদান রয়েছে সেটা হলো সিমনল রয়েছে ও শিপ কোষ রয়েছে, উদ্ভিদের পরিবহনে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। তাহলে জাইলেম টিস্যু হলো যে মূলের মাধ্যমে যে আমাদের উদ্ভিদের খনিজ জল শোষিত হচ্ছে সেটা হলো তোমার বিভিন্ন, তাহলে দেখো জাইলেম কলা এই যে মূল দ্বারা শোষিত জল এটা হলো পাতায় পৌঁছে দিচ্ছে, সেটাকে জাইলেম টিস্যু। আর যে পাতায় যে খাদ্য উৎপন্ন হচ্ছে সেটাকে সারা দেহে কে পরিবাহিত করছে, সেটা হলো ফ্লোয়েম টিস্যু। ওকে, এই দুটো আশা করি বোঝা গেল। চলো এখানে আরেকটা আমরা ডায়াগ্রাম দেখতে পারবো। ওকে, এখানে আমরা আরেকটা এই সংবহন রয়েছে। ওকে, এখানে আমরা আরেকটা ডায়াগ্রাম দেখতে পাবো যেখানে সংবহন রয়েছে। সংবহনে দেখো দুটো ভাগ করা রয়েছে, একটা জাইলেম একটা ফ্লোয়েম। ওকে, জাইলেম কলার মধ্যে কি কি রয়েছে, ট্যাকিয়া রয়েছে, ট্যাকিড রয়েছে। ওকে, জাইলেম প্যারেনকাইমা রয়েছে, জাইলেম তন্তু রয়েছে, এটা একটুখানি দেখে নেবে। নেক্সট আসি অ্যানিম্যাল টিস্যু নিয়ে আলোচনা করি। দেখো প্রাণী কলার মধ্যে কি কি রয়েছে, প্রাণী কলার মধ্যে আমরা চারটে জিনিস দেখতে পাচ্ছি, একটা আবরণী কলা, যোজক কলা, পেশি কলা আছে, স্নায়ু কলা আছে। ওকে, এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমরা জানবো। প্রথমে আসি আবরণী কলা বা আবরণী টিস্যু। দেখো আবরণী কলা, এখানে আমরা আরেকবার দেখছি যে প্রাণী কলাকে আমরা 4 ভাগে ভাগ করছি। আবরণী কলা বা অ্যাপিথেরিয়াল টিস্যু, তারপরে যোজক কলা রয়েছে বা কানেকটিভ টিস্যু, পেশি কলা রয়েছে বা যার ইংলিশ নাম হলো মাসকুলার টিস্যু, স্নায়ু কলা রয়েছে বা নার্ভ টিস্যু। এবার আসি আবরণী কলার উদাহরণ কী কী রয়েছে। দেখো মুখগহ্বর রয়েছে, রক্তবাহের অন্ত রয়েছে, আবরণী কলা কিন্তু এইসব জায়গায় থাকে। ফুসফুসের বায়ুথলিতে কিন্তু আমরা আবরণী কলা পাই, বৃক্ষ নালিকায়ও কিন্তু আমরা আবরণী কলা পাই। এর কাজ কি দেখো, আবরণী থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আবরণ করে রাখে। তাহলে এই কলার কাজ হবে যে ভিতরে যে অন্তগুলিকে তোমার বাঁচানো বা সেগুলিকে আবরণ করে রাখা। দেখো কোষের বিভিন্ন অংশের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আন্তঃযন্ত্রগুলি একটিকে অপরটির সাথে আলাদা রাখতেও কিন্তু তোমার সাহায্য করে এই আবরণী করা, বা ব্যবধায়ক রূপেও কিন্তু কাজ করে। বোঝা গেল? এরপরে দেখো আবরণী কলাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করছি। একটা সরল আবরণী কলা বা আয়তাকার আবরণী কলা, আর একটা রয়েছে হলো তোমার স্তরীভূত বা স্থলাকার আবরণী কলা, তারপর রয়েছে স্তম্ভাকার আবরণী কলা। দেখো প্রত্যেকটা যদি আমরা ভাগগুলি দেখি, যেটা আমাদের সরল আবরণী কলা রয়েছে সেটার উদাহরণ কী কী রয়েছে, রক্তবাহ রয়েছে, ফুসফুসের বায়ুথলির আবরণ রয়েছে, খাদ্যনালী রয়েছে, মুখগহ্বরের তোমার প্রকার রয়েছে, তারপরে দেহকে সুরক্ষা প্রদান করা ও ত্বকও কিন্তু এই কলার উদাহরণ। ঠিক আছে, তাহলে সরল আবরণী কলার মধ্যে কিন্তু আমাদের ত্বকও কিন্তু যাচ্ছে, যেটা আমাদের দেহকে সুরক্ষা প্রদান করে। তারপরে 2 নম্বরে আসো, তাহলে স্তরীভূত তোমার শলাকার আবরণী কলার মধ্যে কি রয়েছে, এই কোষগুলি একাধিক কোষ স্তরে কিন্তু তোমার সজ্জিত হয়ে আবরণী কলা গঠন করে। আর একটা, তারপরে 3 নম্বরে আসো স্তম্ভাকার আবরণী কলা। যেসব অংশে শোষণ এবং ক্ষরণ ঘটে সেই সব অঙ্গের আবরণী কলার কোষগুলি কিন্তু লম্বাটে হয়। এই কলার আবরণী ব্যবধায়কের মধ্যে দিয়ে বিভিন্ন বস্তু চলাচলে সাহায্য করে। এই কলা সিলিয়াযুক্ত। এই সিলিয়াগুলি হলো আবরণী কলাকোষের বহির্ভাগ থেকে নির্গত চুলের ন্যায় উপবৃদ্ধি। ওকে, এদের রোমশ আবরণী কলাও কিন্তু বলা হয়। তাহলে এই স্থলাকার আবরণী কলার অপর নাম হলো রোমশ আবরণী কলা। তারপরে আছে হলো ঘনাকার আবরণী কলা, যার উদাহরণ রয়েছে বৃক্ষীয় নালিকার আবরণী ও লালাগ্রন্থির নালিকার আবরণী তৈরি করে এই ঘনাকার কিন্তু আবরণী কলা, এবং এদেরকে যান্ত্রিক সহায়তাও কিন্তু প্রদান করে। এখানে আমরা আরেকটা উদাহরণ জানবো, ঘর্মগ্রন্থিও কিন্তু এই ঘনাকার আবরণী কলার উদাহরণগুলি কিন্তু একটু দেখে রাখবে। নেক্সট আসি যোগ কলা। দেখো রক্ত কিন্তু এক প্রকারের যোগ কলার উদাহরণ। দেখো যোগ কলা বা কানেকটিভ টিস্যু, এর মধ্যে কি রয়েছে, রক্ত এক প্রকারের যোগ কলা। জেলি জাতীয় বা তরল, ঘন অথবা কঠিন রক্তের তরল ধাতুকে প্লাজমা বলে, এটাকে আমরা একটুখানি জেনে রাখবো। দেখো প্লাজমাতে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা ভাসমান অবস্থায় থাকে, এবং রক্তরস বা প্লাজমার মধ্যে প্রোটিন, খনিজ এবং লবণ এবং হরমোন কিন্তু থাকে। এরপরে দেখো অস্থি কিন্তু এক ধরনের যোগ কলার উদাহরণ।
আর তারপরে হচ্ছে অস্থিগুলি, দেখো যে আমাদের প্রত্যেকটা অস্থি কী দ্বারা যুক্ত থাকে, আমরা জানি প্রত্যেকটা অস্থি হলো আমাদের লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। দেখো অস্থি কোষগুলির ক্যালসিয়াম এবং ফসফরাস যোগ দ্বারা কিন্তু তোমার গঠিত ধাত্রে নিযুক্ত থাকে। এখানে আর একটা যেটা জানবো, অস্থি সন্ধি লিগামেন্ট নামক যোগকলা দ্বারা কিন্তু যুক্ত থাকে। এই লিগামেন্ট কিন্তু এক ধরনের যোগকলা, যার দ্বারা কিন্তু আমাদের অস্থি সন্ধিগুলি যুক্ত থাকে। ওকে, টেন্ডন মজবুত ও সীমিত নমনীয়তা সম্পূর্ণ তন্তুময় যোগকলা। তরুণাস্থি কিন্তু এক ধরনের যোগকলা, যার কঠিন ধাতু হলো প্রোটিন ও শর্করা দ্বারা তৈরি। আমাদের দেহের তোমার স্নেহ পদার্থ ত্বকের নিচে এবং অভ্যন্তরের অঙ্গুলির মধ্যস্থানে কিন্তু থাকে। দেখো স্নেহ পদার্থ সঞ্চয়কারী অ্যাপিপোস কলা বা মেদ কলা অবস্থান করে, কিন্তু এটাও কিন্তু এই যোগ কলার উদাহরণের মধ্যে যাবে। দেখো এটি তাপ নির্ধারক কলা হিসাবেও কিন্তু কাজ করে। তারপরে আসো পেশি কলা। দেখো পেশি আমাদের দু রকমের আছে, একটা ঐচ্ছিক পেশি বলতে পারি, আর একটা হলো অনিচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি মানে কি, যেগুলি আমরা নিজের ইচ্ছা মতো কিন্তু নড়াচড়া করতে পারি। যেগুলি আমরা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি, যেমন ধরো আমাদের হাতের পেশি রয়েছে। ওকে, যেমন এই কলাগুলি দীর্ঘ নলাকার শাখাবিহীন এবং বহু নিউক্লিয়াস যুক্ত, এদেরকে সরক পেশিও বলে। তারপরে অনিচ্ছিক পেশি কী কী রয়েছে, যেমন চোখের কর্ণিকা রয়েছে, মূত্রনালী রয়েছে এবং ফুসফুসের তোমার ফিলেম কোষ রয়েছে। ওকে, যেমন আমাদের ফুসফুসে ফিলেম শাখা রয়েছে। এই কোষগুলি কিন্তু লম্বা সুচালো প্রান্তযুক্ত, এইগুলি কিন্তু তোমার অনিচ্ছিক পেশি। ওকে, মাকু আকৃতির এবং একক নিউক্লিয়াস যুক্ত, এবং এদেরকে অরেখ পেশিও বলে। তারপরে আরেকটা রয়েছে হৃদ পেশি, কিন্তু একটি অনিচ্ছিক পেশি, এর কোষগুলি নলাকার শাখান্বিত এবং নিউক্লিয়াস যুক্ত। ওকে, তাহলে যেগুলিকে আমরা ইচ্ছামতো নড়াচড়া করতে পারছি সেগুলি আমাদের ঐচ্ছিক পেশি, আর আমরা যেগুলিকে ইচ্ছামতো নড়াচড়া করতে পারি না সেগুলি হলো আমাদের অনিচ্ছিক পেশি। তারপরে আসি স্নায়ুকলা। দেখো স্নায়ুকলার মধ্যে আমাদের কি কি আছে, উদাহরণ মস্তিষ্ক রয়েছে, সুষমা কাণ্ড এবং স্নায়ু সমূহ, এগুলি সবই কিন্তু স্নায়ুকলার উদাহরণ। এদের স্নায়ু কোষ বা নিউরন বলে। সাধারণত প্রতিটি নিউরনে একটি একক দৈর্ঘ্য প্রবর্ধক এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শাখান্বিত প্রবর্ধক থাকে। দীর্ঘ প্রবর্ধকগুলিকে অ্যাক্সন বলে এবং ক্ষুদ্র প্রবর্ধকগুলিকে কি বলে, ডেনড্রন বলে। ওকে, এই স্নায়ু কোষ বা নিউরন 1 মিটার পর্যন্ত কিন্তু লম্বা হতে পারে। তো এইগুলি কিন্তু আমাদের ওকে, তো এইগুলি সম্বন্ধে কিন্তু আমরা জানলাম যে আমাদের উদ্ভিদ কলা রয়েছে এবং প্রাণী কলা রয়েছে। টোটালটা কিন্তু আমরা মোটামুটিভাবে আলোচনা করলাম। ওকে, আগের ক্লাসটি যদি দেখে না থাকো একটুখানি দেখে নিও। আমি তাছাড়াও চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, আশা করি তোমাদের একটু হলেও কিন্তু কাজে লাগবে। তাছাড়া কিন্তু আমি মেনলি কিন্তু তোমাদের এই চ্যানেলে কিন্তু ম্যাথ ক্লাস করাই রাত 9টায়। ওকে, যারা যারা ম্যাথ ক্লাস করো পুরনো স্টুডেন্ট রয়েছে অবশ্যই জয়েন্ট হবে রাত 9টায়, এবং নতুনরাও প্রতিদিন রাত 9টায় একটুখানি চ্যানেলটাকে ফলো করবে, দেখবে আমি মোটামুটি রাত 9টায় কিন্তু আমি ম্যাথ ক্লাস দিয়ে থাকি। তো চলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যদি পরবর্তীতে তোমার এই চ্যানেলটা মনে হয় যে কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।